ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বা অন্যান্য ইউনিভার্সিটির অধীনে যেসব ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে বিভিন্ন কলেজে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স মেজর সাবজেক্ট হিসেবে পড়ছো, তোমাদের সেই রাষ্ট্রবিজ্ঞান মেজর সাবজেক্টের MC4 পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করছি আজকের এই ভিডিওতে। তো এই প্রশ্নটি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। তো আজকে যে প্রশ্নটি সম্পর্কে আলোচনা করছি সেই প্রশ্নটি হচ্ছে, 3 প্রজন্ম অধিকারের বিবরণ দাও। গিভ অ্যান অ্যাকাউন্ট অফ 3 জেনারেশন অফ রাইটস, অথবা 3 প্রজন্মের অধিকারের ধারণার মূল্যায়ন করো। মেক অ্যান অ্যাসেসমেন্ট অফ 3 জেনারেশন অফ রাইটস। তোর উত্তরটি বলছি, বর্তমান যুগে অধিকার বা মানবাধিকার একটি বিশ্বায়িত আলোচ্য বিষয়। পূর্বে যদিও বিষয়টি রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় ছিল, বর্তমানে কিন্তু এটি একটি স্বতন্ত্র মতাদর্শ অথবা একটি বিশ্বায়িত কর্মসূচি হিসেবে স্বীকৃত। স্বভাবতই এই মতবাদের প্রবক্তা আছেন এবং এই কর্মসূচি বাস্তবায়িত করার জন্য কর্মীও আছেন। কর্মীরা এই মহৎ মতাদর্শটিকে কতটা সততার সঙ্গে কার্যকরী করবেন তার উপরেই এর সাফল্য নির্ভর করছে। মানবাধিকার ধারণাটির মূলে আছে প্রত্যেক মানুষকে যথার্থ মর্যাদা দানের অঙ্গীকার। এই ধারণা অনুযায়ী প্রত্যেক মানুষের অধিকার অন্তর্নিহিত, সার্বজনীন ও অবিচ্ছেদ্য। এই অর্থে মানবাধিকার নির্মাণের পেছনে স্বাভাবিক অধিকারের ধারণাটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। মানবাধিকারের পূর্ণাঙ্গ ধারণার মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ঘনিষ্ঠভাবে যুক্ত। এর যে কোনো একটিকে স্বীকৃত না দিলে মানবাধিকার যথার্থ হয় না। বর্তমানে এর সঙ্গে যুক্ত হয়েছে সাংস্কৃতিক ও পরিবেশগত অধিকারের ধারণাটিও। অনেক বিশেষজ্ঞ মানবাধিকারকে ইতিবাচক ও নেতিবাচক এই দুই ভাগে ভাগ করার পক্ষপাতী, কিন্তু এছাড়াও মানবাধিকারের আরেকটি বিভাজন আছে, তা হলো প্রজন্মভিত্তিক বিভাজন। প্রথম প্রজন্মের অধিকার, দ্বিতীয় প্রজন্মের অধিকার ও তৃতীয় প্রজন্মের অধিকার। এই 3 প্রজন্ম অধিকারের ধারণাটির জনক হলেন ক্যারেল ভাসাক। তার রচিত একটি বিখ্যাত প্রবন্ধ থেকে এই ধারণাটি আন্তর্জাতিক আঙ্গিনায় প্রবেশ করে। ভাসাকের মতে এই 3 প্রজন্মের অধিকার মিলে মানবাধিকারের পূর্ণাঙ্গ কাঠামোটি নির্মিত হয়। তৃতীয় প্রজন্মের অধিকারগুলি যথাযথভাবে কার্যকরী হলে তবে প্রথম ও দ্বিতীয় প্রজন্মের অধিকারগুলি অর্থপূর্ণ হয় এবং পাশ্চাত্য জগতের গণ্ডি থেকে বেরিয়ে এসে অধিকারগুলি যথাযথ জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে। তো প্রথম প্রজন্মের অধিকার, ফার্স্ট জেনারেশন রাইটস। শিল্প বিপ্লবের পর সপ্তদশ শতাব্দীতে নতুন মধ্যবিত্ত শ্রেণী তথা বুর্জোয়ারা উদারনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে রাষ্ট্রের বিরুদ্ধে যে পৌর ও রাজনৈতিক অধিকারের দাবি জানায় সেগুলিকেই প্রথম প্রজন্মের অধিকার বলে। এগুলি হলো জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার, মত প্রকাশের অধিকার, চলাফেরা করার অধিকার, ব্যবসা বাণিজ্য করার অধিকার, সম্পত্তির অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার, ভোটাধিকার, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করার অধিকার ইত্যাদি। এই অধিকারগুলির মূল প্রবক্তা ছিলেন জন লক, রুশো, জেমস মিল প্রমুখরা। এই অধিকারগুলি রাষ্ট্রের বল প্রয়োগ থেকে ব্যক্তিকে রক্ষা করে। সার্বজনীন মানবাধিকার ঘোষণায় 3 থেকে 21 নম্বর ধারায় এই অধিকারগুলির উল্লেখ রয়েছে। তো এই অধিকারগুলির বৈশিষ্ট্য দেখে নাও। প্রথম প্রজন্মের অধিকারের বৈশিষ্ট্য: 1 নম্বর, প্রথম প্রজন্মের অধিকারগুলি স্বাধীনতার ধারণাকে বিধৃত করে। 2 নম্বর, প্রথম প্রজন্মের অধিকারগুলি উদারনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত। 3 নম্বর, রাষ্ট্র ও সমাজের বিরুদ্ধে এগুলি নেতিবাচক অধিকার। 4 নম্বর, এই অধিকারের প্রবক্তারা হলেন জন লক, রুশো, জেমস মিল প্রমুখরা। 5 নম্বর, ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে এই অধিকারগুলি অত্যন্ত প্রয়োজনীয়। 6 নম্বর, এই অধিকারগুলি রাষ্ট্রের অতিরিক্ত ক্ষমতাকে সীমিত করে। 7 নম্বর, এই অধিকারগুলি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রতি ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এবং 8 নম্বর, এই অধিকারগুলি প্রত্যেক ব্যক্তিকে সমান মর্যাদা ও মূল্য প্রদান করে। এর সীমাবদ্ধতাগুলি দেখে নাও। 1 নম্বর, এই অধিকারগুলি নেতিবাচক, শুধুমাত্র এই যা। 2 নম্বর, মানুষের মৌল প্রয়োজন তথা অর্থনৈতিক ও সামাজিক অধিকারের স্বীকৃতি ছাড়া এই অধিকারগুলি অর্থহীন। 3 নম্বর, এই অধিকারগুলি পুঁজিবাদের বিকাশ ও সংরক্ষণে বিশেষভাবে সহায়তা করে। 4 নম্বর, সামাজিক সংহতি ও সহযোগিতার ধারণাকে এখানে খাটো করে দেখা হয় ইত্যাদি। দ্বিতীয় প্রজন্মের অধিকার, সেকেন্ড জেনারেশন রাইট। 19 ও 20 শতাব্দীতে মার্ক্সীয় মতাদর্শের উপর ভিত্তি করে গড়ে ওঠা সমাজতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে যে অর্থনৈতিক ও সামাজিক অধিকারের ধারণা প্রসার লাভ করে সেগুলিকেই দ্বিতীয় প্রজন্মের অধিকার বলা হয়। এই অধিকারগুলির মূল প্রবক্তারা হলেন মার্কস, এঞ্জেলস, লেনিন প্রমুখরা। এই অধিকারগুলি হলো শোষণের বিরুদ্ধে অধিকার, কাজের অধিকার, অর্থনৈতিক ক্ষেত্রে উপযুক্ত মজুরির অধিকার, অবকাশের অধিকার, শিক্ষার অধিকার, বার্ধক্য অবস্থায় রাষ্ট্র কর্তৃক প্রতিপালিত হওয়ার অধিকার প্রভৃতি। এই অধিকার প্রদানের মধ্য দিয়ে রাষ্ট্র নাগরিকের প্রতি তার দায়িত্ব পালন করে। সার্বজনীন মানবাধিকারের ঘোষণায় 22 থেকে 27 নম্বর ধারায় এই অধিকারের উল্লেখ রয়েছে। তো এই অধিকারের বৈশিষ্ট্যগুলি দেখে নাও। দ্বিতীয় প্রজন্মের অধিকারের বৈশিষ্ট্য হচ্ছে: 1 নম্বর, অর্থনৈতিক ও সামাজিক অধিকারগুলিকেই একসঙ্গে দ্বিতীয় প্রজন্মের অধিকার বলা হয়। 2 নম্বর,
এই অধিকারগুলি ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে সমাজতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠে। 3 নম্বর, দ্বিতীয় প্রজন্মের অধিকারগুলি সাম্যের ধারণাকে বিস্তৃত করে। 4 নম্বর, এই অধিকারগুলি ইতিবাচক এর মাধ্যমে রাষ্ট্রের কার্যাবলী প্রসারিত হয় এবং রাষ্ট্রকে কাজকর্ম করতে উৎসাহিত করে। 5 নম্বর, এই অধিকারের মূল প্রবক্তারা হলেন মার্কস, এঞ্জেলস, লেনিন প্রমুখরা। 6 নম্বর, এই অধিকারগুলি অনুশীলন বা প্রয়োগ সমাজতান্ত্রিক দেশগুলোতে তথা সোভিয়েত ইউনিয়ন, চীন, কিউবা প্রভৃতি দেশে লক্ষ্য করা যায়। 7 নম্বর, এই অধিকারগুলি সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করে। 8 নম্বর, এই অধিকারগুলি স্বীকৃতির মধ্য দিয়ে অধিকারের পরিধি আগের তুলনায় বিস্তৃত হয় ইত্যাদি। সীমাবদ্ধতা দেখে নাও। এই অধিকারগুলি স্বীকৃতির মধ্য দিয়ে রাষ্ট্রের কাজের পরিধি বা ক্ষমতা বৃদ্ধি পায়। 2 নম্বর, রাষ্ট্রের কর্ম পরিধির বিস্তৃতির ফলে ব্যক্তি স্বাধীনতা সংকুচিত হয়ে পড়ে। 3 নম্বর, এখানে সর্বনিয়ন্ত্রণবাদী বা কর্তৃত্ববাদী রাষ্ট্রের উদ্ভব ঘটে। 4 নম্বর, এখানে বহুত্ববাদী সংস্কৃতি ও বহুত্ববাদী মূল্যবোধকে ছোট করে দেখা হয় ইত্যাদি। এবারে দেখে নাও তৃতীয় প্রজন্মের অধিকার, থার্ড জেনারেশন রাইট। বিংশ ও একবিংশ শতাব্দীতে পরিবেশ আন্দোলন ও বহুত্ববাদী সাংস্কৃতিক সচেতনতার ফলে যে সাংস্কৃতিক ও পরিবেশগত অধিকারের ধারণা গড়ে ওঠে তাকে তৃতীয় প্রজন্মের অধিকার বলে। এই অধিকারের মূল প্রবক্তা হলেন ক্যারেল ভাসাক। তৃতীয় প্রজন্মের অধিকারগুলি তুলনামূলকভাবে সাম্প্রতিক সংযোজন। বিংশ শতাব্দীর শেষের দিকে এবং একবিংশ শতাব্দীতে এই অধিকারের ধারণা জনপ্রিয়তা লাভ করে। 1984 সালে সম্মিলিত জাতিপুঞ্জ কর্তৃক ঘোষিত জনগণের শান্তির অধিকার এই প্রজন্মভুক্ত অধিকার। তৃতীয় প্রজন্ম অধিকারে ব্যক্তি ও রাষ্ট্রের সঙ্গে সমূহের এই ধারণাটি যুক্ত। এখানে আত্মনিয়ন্ত্রণের অধিকার, উন্নয়নের অধিকার, সুস্থ পরিবেশে বসবাসের অধিকার, সাংস্কৃতিক সংখ্যালঘুদের সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য ও প্রথা সংরক্ষণের অধিকার, বিশুদ্ধ বায়ু, মাটি ও জলের অধিকার প্রভৃতি উল্লেখযোগ্য। এর বৈশিষ্ট্যগুলি দেখে নাও। 1 নম্বর বৈশিষ্ট্য, সাংস্কৃতিক ও পরিবেশগত অধিকারগুলিকে একযোগে তৃতীয় প্রজন্মের অধিকার বলা হয়। 2 নম্বর, এই অধিকারগুলি বহুত্ববাদী সাংস্কৃতিক সচেতনতা ও পরিবেশ আন্দোলনের সঙ্গে বিশেষভাবে যুক্ত। 3 নম্বর, এই অধিকারের ধারণা একেবারে নতুন। এগুলি বিংশ ও একবিংশ শতাব্দীতে গড়ে ওঠে। 4 নম্বর, এই অধিকারগুলিকে সমষ্টিগত অধিকারও বলে, অর্থাৎ এই অধিকারগুলি ব্যক্তি একা একা ভোগ করতে পারে না, এগুলো সকলে মিলে বা একযোগে ভোগ করতে হয়। 5 নম্বর, এই অধিকারগুলি ভ্রাতৃত্ব বা সহযোগিতার ধারণাকে বিস্তৃত করে। 6 নম্বর, এই অধিকারগুলি বহুত্ববাদী সংস্কৃতিবাদ ও বহুত্ববাদী মূল্যবোধকে স্বীকার করে নেয়। 7 নম্বর, সর্বোপরি এই অধিকারগুলি ভবিষ্যৎমুখী। সীমাবদ্ধতা দেখে নাও। 1 নম্বর, এই অধিকারের স্বীকৃতির ফলে আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবি সোচ্চার হয়, যার ফলে সমাজটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। 2 নম্বর, অতিরিক্ত পরিবেশগত আন্দোলন দ্রুত অর্থনৈতিক উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায়। তো সবশেষে বলা যায় যে পরিশেষে বলা যায় যে প্রথম প্রজন্মের অধিকার স্বাধীনতা, দ্বিতীয় প্রজন্মের অধিকার সাম্য ও তৃতীয় প্রজন্মের অধিকার ভ্রাতৃত্বের ধারণাগুলি বিধৃত করে এবং 3 প্রজন্মের অধিকার মিলে মানবাধিকারের পূর্ণাঙ্গ কাঠামো নির্মাণ করে। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।